এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আজকে একটা ছবি দেখি, একটা নয় অনেকগুলো ছবি আমি পিসিআরকে দেখানোর জন্য বলবো। এই ছবিগুলো দেখিয়ে আজকে জবাব চাই বাংলা শুরু করবো। আমি বলছি না, এই তৃণমূল কংগ্রেসের হঠাৎ করে বোধোদয়, হঠাৎ করে এই ন্যাকামি করে, আমি তো আসলে সৎ পথেই ছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বিপথে চালিত করে, এখন আমি সাধু সন্ন্যাসী হয়ে যেতে চাই। এগুলো আসলে একেবারে কাঁচা ঢপ, নিট মিথ্যা কথা। যেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একদম নির্ভেজাল মিথ্যা কথা বলেন, ঠিক সেরকমভাবে এই তার যে চালাচামুন্ডা তারা এখন মিথ্যা কথা বলছেন। কেন বলছি এই মিথ্যা কথা, কেন বলছি এই অসম্ভব রকমের ধূর্ত মানসিকতা? তার কারণ এরা 15 বছরে যে পরিমাণ টাকা পেটে ঢুকিয়েছে, পেট ফুলে ঢোল হয়ে আছে। 1 কোটি 2 কোটি নয়, 30 কোটি 40 কোটি নয়, একজন অন্তত 100 কোটি করে খেয়ে বসে আছে। প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়া উচিত। যে কাউন্সিলররা হঠাৎ ভালো সাজছে, যে বিধায়করা হঠাৎ ভালো সাজছে, যে সাংসদ হঠাৎ ভালো সাজছে, তারা হঠাৎ ভালো সাজছে কেন? কোনোদিন দেখেছেন দেহত্যাগের আগে পদত্যাগ করতে কাউকে, কোনো রাজনীতিবিদকে? তৃণমূল কংগ্রেসের সংসর্ব ত্যাগ করতে চাইছে কেন এরা? তার কারণ এরা জানে যে এরপরে রাজ্য পুলিশ এদের কেস দেবে, ইডি সিবিআই এদের কেস দেবে, হয়তো এনআইএ এর কেসও খাবে এরা, এবং সারা জীবন জেলে থাকবে। এই 500 কোটি টাকা কোনো এক পেটে রেখে দিয়ে তারা হয়তো ফুর্তি করবে আর নেতা থাকবে জেলে, নেতার পরিবার হয়তো ফুর্তি করবে, নেতা থাকবে জেলে। এই ভয়ে এখন এরা প্রত্যেকে সারেন্ডার করার চেষ্টা করছে। আমি 4টে 3টে এরকম একাধিক ছবি দেখাতে পারি, কিন্তু আপাতত প্রথমে আমি কয়েকটা ছবি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি ফুল ফ্রেমে। মনে আছে পার্থ চট্টোপাধ্যায়ের টাকা, পার্থর বান্ধবীর বাড়ি থেকে যে টাকা বেরিয়েছিল, পুরপ্রধানের কাঁড়ি টাকা, যেটা কাল আমরা দেখেছি বাদুড়িয়াতে, আজকেও বাদুড়িয়াতে 7 ব্যাগ টাকা। এই যে হাল্লা চলেছে যুদ্ধের মতন, পুলিশ আধিকারিকরা যে পিঠে করে বস্তা নিয়ে যাচ্ছেন, এই বস্তায় চাল নেই, গম নেই, ডাল নেই, কয়লা নেই, পাথর নেই, এখানে কাঁড়ি টাকা রয়েছে। কোন পুরপ্রধানের বাড়িতে বলুন তো এরকম কাঁড়ি টাকা থাকে? পুরপ্রধান, দেশের প্রধানমন্ত্রীও নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীও নয়, পুরো প্রধান হয়ে শুধুমাত্র একদিন রেড করে 7 ব্যাগ টাকা, সে টাকা উদ্ধার হয়েছে। এখনো টাকা গোনা চলছে। এটা একমাত্র তৃণমূল করলেই হয়। আপনি তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করতে চাইছেন তারা সৎ? তৃণমূল কংগ্রেস, অনেকে বলছে সৎ হতে পারে না, তৃণমূল কংগ্রেস সাধু সন্ত হতে পারে না, তারা ঘৃণা করে সাধু সন্তদের। তৃণমূল কংগ্রেস চোর হতে পারে, একজনের পেটে 100 কোটি টাকা করে থাকতে হতে পারে, সেই টাকা বের করতে হবে। টাকা ছাড়ো ভাই, বাংলার মানুষের মধ্যে বিলিয়ে দাও সেই টাকা। গাড়ি করেছো, বাড়ি করেছো, স্করপিও গাড়ি, একসময় সাইকেল কেনার টাকা ছিল না যাদের, তারা এখন 5টা 6টা করে ফরচুনার গাড়ি বাড়ির সামনে রেখে দেয়। তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িগুলো দেখবেন, আগে সামান্য টালির চালা ছিল, এখন টালির চালায় সেন্ট্রাল এসি। সব টালির চালা ভাববেন না, বিভিন্ন জেলায় তৃণমূল নেতাদের টালির চালা ছিল, সেখানে একদিন সেন্ট্রাল এসি হলো, তারপর 1তলা বাড়ি হলো, তারপরে 2তলা বাড়ি হলো, তারপরে 4তলা বাড়ি, বাড়ির ওপরে সুইমিং পুল, সামনে যে জমিটা ছিল ডিসপিউটেড সেটাও নিয়ে সেখানে গ্যারেজ করে দিল, সেখানে 7টা ফরচুনার গাড়ি। এগুলো হয় কোথা থেকে, আসে কোথা থেকে, সমস্ত কিছু তদন্ত করতে হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমি বলবো, প্রত্যেক তৃণমূল নেতা কত টাকা করে কামিয়েছে, কত বছরে কামিয়েছে,
কোন কোন বছরে কত টাকা তুলেছে, কত টাকার ঘুষ খেয়েছে, কতগুলো জমি রেখেছে, কোন জমি দখল করে রেখেছে, সব কিছু এবার বের করতে হবে। কিচ্ছু বলা হবে না, কিচ্ছু বলা হবে না। তৃণমূল নেতাদের এই দুর্নীতি, এই অসম্ভব রকম টাকার পাহাড়, এই সমস্ত কিছু দেখতে দেখতে আমার আপনার সবারই মনটা খারাপ হয়। কিন্তু আমাদের চাওয়া পাওয়াগুলো খুব ছোট ছোট। যেরকম বাসের যে টিকিট সেটা আমাদের থেকে নেবে না, আমাদের বাস যাত্রাটা ফ্রি হয়ে যাবে, সামান্য সামান্য কিছু চাওয়া পাওয়া। ৩,০০০ টাকা আসলে ভালো হয়। স্বাস্থ্যসাথীর জায়গায় আয়ুষ্মান ভারতে আরও যদি বেশি হাসপাতালের সাথে কোলাবোরেশন হয়, স্বাস্থ্য বিমাতে ভালো হয়। এগুলোই আমাদের চাওয়া পাওয়া। আর এগুলো আসলে তৃণমূল কংগ্রেস দিচ্ছি করে কোটি কোটি টাকা নিজেরা নিচ্ছি করে নিয়েছে। যে ব্রেকিং নিউজটা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস রাজ্য সরকার যেটা করছে সেগুলো আপনাদের সামনে আমি একবার জানিয়ে দিতে চাই। এটা আমার আপনার বাড়ির যারা মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদের জন্য খুব লাভবান। যারা কাজ করতে যান, যে দিদিরা কাজ করতে যান, যারা ওয়ার্কিং, যারা বিভিন্ন সংস্থাতে কাজ করতে যাচ্ছেন, এসি, সরকারি এসি বাসে করে যাদের যেতে হয়, তাদের প্রত্যেকের জন্য বলছি। এবং বিশেষ করে কম বয়সী জেন জি বাচ্চা মেয়েরা যারা এই দেশটাকে ঘুরে দেখতে চায়, এই রাজ্যটাকে ঘুরে দেখতে চায়, এই রাজ্যটা ভীষণ সুন্দর, বিশ্বাস করুন। যারা দূরপাল্লার বাসে যেতে চায় তাদের প্রত্যেকের এবার থেকে বাস ভাড়া ফ্রি। যে ব্রেকিং নিউজটা আমি নেব জুন থেকে বাংলার মায়েদের জন্য, মেয়েদের জন্য, মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা। বাসে উঠলে টাকা দিতে হবে না, বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। এটা দূরপাল্লার বাসের জন্যও প্রযোজ্য। অর্থাৎ এখান থেকে দীঘা, এখান থেকে কাকদ্বীপ, কলকাতা থেকে বর্ধমানের বাস, বর্ধমান থেকে মেচেদার বাস, মেচেদা থেকে হয়তো বাঁকুড়ার বাস, যে কোনো দূরপাল্লার সরকারি বাসে বাস ভাড়া ফ্রি। এবং অবশ্যই লোকাল বাসে তো বটেই, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যে সরকারি বাসগুলো রয়েছে সেই বাসে তো বটেই বাস ভাড়া ফ্রি। এবং নির্দিষ্টভাবে একটি পিঙ্ক কার্ড করা হবে। এটা পিঙ্ক কার্ড, সেই পিঙ্ক কার্ডটা দেখিয়ে বাসে যাতায়াত করতে পারবেন। শুভেন্দু অধিকারী তো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। মানে এটা নিয়েও অনেকে জলঘোলা করছেন যে তার মানে কি মহিলা প্রমাণ করতে হবে? বাসে যদি হঠাৎ করে কেউ উঠে পড়ে, কোনো মহিলা, তাহলে কন্ডাক্টররা যদি তাদের হেনস্থা করে, কি হবে সিস্টেমটা? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এই পিঙ্ক কার্ডের কনসেপ্টটা। একবার শুনবো। সরকারি বাসে আপাতত সব মহিলাদের আমাদের ফ্রি সুযোগ তারা পাচ্ছেন আগামী সপ্তাহ থেকে। তো আগেই ক্যাবিনেট অনুমোদন দিয়েছে, এটা কার্যকর হচ্ছে। কিন্তু আমরা এখনই সবাইকে, সব মহিলা বললে সুযোগ দিলে পরবর্তীকালে কিন্তু কার্ড করব। আমরা দেখেছি ডোমকলে বিগত সরকারের সময় পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন। কেউ যদি মুখ মাথা চাপিয়ে রেখে শিলিগুড়ি থেকে এনবিএসটিসির ভলভো বাসে উঠলেন দীঘা আসবেন বলে, তিনি যদি বোরখা পরে চলে আসেন, তাহলে তাকে পুরুষ না মহিলা দেখার কোনো মেকানিজম বাসের ড্রাইভার কন্ট্রাক্টরের নেই। আপাতত চালু করলেও পরে আমরা মহিলাদের জন্য আলাদা ফ্রি কার্ড করে দেওয়ার ব্যবস্থা করব। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে আগের সরকারের আমলে কি না কি হতো, আগের সরকার তোষণ করার জন্য কি না কি করতো। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী যার নাম বললেন তার নাম হচ্ছে রকিবুল শেখ, বাবার নাম মনসুর শেখ, শিয়ালমারা রাদারঘাট বহরমপুর মুর্শিদাবাদের 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, রাধারঘাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সে একজন বাসিন্দা। এই রকিবুল শেখ সেও লক্ষ্মীর ভাণ্ডার পেত। মানে আমি জানি না রকিবুল কোন অ্যাঙ্গেল থেকে লক্ষ্মী বা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য, সেও পেত। মাননীয় মুখ্যমন্ত্রী এরই কথা বলছিল। এবং সেই ব্রেকিং নিউজটা একবার নিয়ে নেব, ব্রেকিং নিউজটা একবার নিয়ে নেব। পুরুষদের অ্যাকাউন্টেও ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। গ্রেপ্তার করা হলো রকিবুল শেখকে। আটক বহরমপুরের বাসিন্দা রাকিবুল শেখ। সেই ছবিটাও একবার দেখাবো। কি পরিমাণ টাকা যে লুট হয়েছে সেটা এই ছবিটা দেখলে পরিষ্কার। এবং এটা শুধু টাকা লুট নয়, এটা তোষণও।
এই রকিবুল শেখ, ভালো করে দেখুন, এই রকিবুল শেখ, বাবার নাম মনসুর শেখ, শিয়ালমারা রাধারঘাট বহরমপুর মুর্শিদাবাদের একজন বাসিন্দা। এপিক নাম্বার SAF 1242254। লক্ষ্মীর ভান্ডার পেত। কি করে পেত? কে দিত? তাকেও তো গ্রেপ্তার করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন গ্রেপ্তার হবেন না এই ব্যাপক লক্ষ্মীর ভান্ডারের দুর্নীতি নিয়ে? এই রকিবুল শেখদেরকে তোষণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিতেন। এই রকিবুল শেখ এ কোন অ্যাঙ্গেলে লক্ষ্মী, এ কোন অ্যাঙ্গেলে ভান্ডার, এ কি করে লক্ষ্মীর ভান্ডারের টাকা এত বছর ধরে পেয়ে এসেছে? নতুন সরকার যদি ইনভেস্টিগেশন না করতো, কি করে এই জিনিসটা লুকিয়ে রাখা যেত? সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন। আবার হিসেবটা দিচ্ছি, ডিটেলটা দিচ্ছি। এই রকিবুল শেখ, এর বাবার নাম ছিল মনসুর শেখ, ভোটার আইডি ছিল শিয়ালমারা রাধারঘাট বহরমপুর মুর্শিদাবাদের। এই রকিবুল শেখরা কত করে পেটে টাকা ঢুকিয়েছে, শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, আরও একাধিক ভান্ডার থেকে। সবুজ সাথীর সাইকেলও নিশ্চয়ই পেয়েছে। এপিক নাম্বার আমি বলে দিচ্ছি, ভোটার কার্ড নাম্বার SAF 1242254। লক্ষ্মীর ভান্ডার কি করে পেত? মমতা বন্দ্যোপাধ্যায়কে তো জবাব দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি জবাব না দিতে পারেন, তাহলে এটা ধরে নিতে হবে, এক, তিনি দুর্নীতি চালিয়ে গেছেন বলে, মাস্টার মাইন্ড ছিলেন সমস্ত দুর্নীতির বলে এই রকিবুল শেখদেরকে তোষণ করেছেন। তোষণ তো আর হবে না, তোষণ করা বন্ধ। আমি এর পরের ব্রেকিং নিউজটা নেওয়ার আগে দর্শককে একটা কথা বলে দিতে চাই। এই রকিবুল শেখদেরকে যে পরিমাণ তোষণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অবিশ্বাস্য, অবিশ্বাস্য তোষণ করেছেন। এত বছরে আমাদের কলকাতা শহরের ফুসফুস বলা হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে। এরকম গোল্লাছুটের মাঠ, স্কোয়ার ফিল্ডের মাঠ, এরকম বহু মাঠ, আর্মির মাঠ, স্কুলের মাঠ, এরকম বহু মাঠ আমাদের প্রতি জেলায় জেলায় রয়েছে। এই যে কালকে একটা ঈদ আসতে চলেছে, ঈদ এক শ্রেণীর মানুষের জন্য একটি পবিত্র উৎসব। তো পবিত্র উৎসব, সেই উৎসবটা হয় ধর্মস্থানীয় হবে, ধর্মীয় স্থানে না হলে সেটার জন্য আলাদা একটা ব্যবস্থা করে দেওয়া হবে মাঠে, যেখানে তারা নামাজ পড়তে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ করার জন্য আর্মির বানানো রেড রোড, সেই রেড রোডটাকে বন্ধ করে রাখতেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন রাস্তায় নামাজ কেন পড়া হচ্ছে সেই নিয়ে প্রশ্ন করতেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তোষণ চলবে না। আগের শুক্রবার আমরা দেখিয়েছি যে কোনো রাস্তায় নামাজ পড়া হচ্ছে না, আর কাল কোনো রাস্তায় নামাজ পড়া হবে না। এটা খুব ভালো দিক। রাজ্য সরকার এই প্রথম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মাইক থেকে শুরু করে সমস্ত কিছু যাতে সুন্দরভাবে লাগিয়ে তারা নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা করেছে। রাস্তা বন্ধ করে ঈদের নামাজ না, পশ্চিমবঙ্গে ব্রিগেডে ঈদের নামাজ পড়ার অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বিশাল বিশাল বড় মাঠ, সেই মাঠে কয়েক লক্ষ মানুষ একসাথে জমায়েত করতে পারেন। যত ইচ্ছা জমায়েত করুন, সেখানে নিজের ধর্ম পালন করুন, উৎসবে মেতে উঠুন, কোলাকুলি করুন। তার জন্য অলরেডি মঞ্চ সাজানো হয়েছে, সেখানে মাইক একদম নির্দিষ্ট ডেসিবেলে সেখানে মাইক লাগানো হয়েছে। যত ইচ্ছা সেখানে ধর্ম পালন করুন, যত ইচ্ছা ধর্ম পালন করুন, কিন্তু রাস্তা, পশ্চিমবঙ্গের রাস্তা হাঁটার জন্য, পশ্চিমবঙ্গের রাস্তা সাইকেলের জন্য, পশ্চিমবঙ্গের রাস্তা লরি যাওয়ার জন্য, বাস যাওয়ার জন্য, স্কুটার যাওয়ার জন্য, যদি গাড়ি খারাপ হয়ে যায় সাইডে লাগিয়ে পার্কিং করার জন্য, যদি পার্কিং লট থাকে সেই পার্কিং লটে যাওয়ার জন্য, বাদিকে যাওয়ার জন্য, ডান দিকে যাওয়ার জন্য। রাস্তা নামাজের জন্য ছিল না। এটা কোনো বিধানে লেখা নেই যে রাস্তায় নামাজ পড়তে হবে। এটা এতদিন ধরে তোষণ করে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতেও পারছেন না তৃণমূল কংগ্রেসের আমও গেল, ছালাও গেল। তৃণমূল কংগ্রেসের যে পেটমোটা হয়ে যাওয়া নেতারা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে কোটি কোটি টাকা তুলেছে, তারা তো এখন পালানোর চেষ্টা করছে। আমার কাছে খবর আছে বেশ কয়েকজন নেতা অলরেডি বিদেশে যাওয়ার টিকিট কেটে ফেলেছে, সে টিকিটের লিস্টও আসছে, সূত্রের খবর। কিন্তু আমি একবার দেখাতে চাই যে কাল যে ঈদের নামাজ পড়া হবে সেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তো পড়া হবে, কিন্তু রাস্তায় আপনারা জানেন ইতিমধ্যে নামাজ পড়া পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে। কলকাতা শহরে আগের শুক্রবার রাস্তায় নামাজ পড়া হয়নি। এটা খুব ভালো একটা দিক। দেখুন, রাস্তাটা রাস্তার মতন হবে, রাস্তায় ব্যারিকেড করা হবে না। আগের শুক্রবারের যে 6টা ছবি, সেই 6টা ছবিটা আমি একবার চালাচ্ছি। রাজাবাজার হোক, খিদিরপুর হোক, পাক্কি মসজিদ হোক, এগুলো সব একটা সময় রাস্তাগুলো বন্ধ করে খুব যানজট পূর্ণ রাস্তা
অত্যন্ত সংকীর্ণ রাস্তা, এই সমস্ত রাস্তাগুলো বন্ধ করে একটা সময় এই নামাজগুলো পড়া হতো। একটা সময় কেন, 1 মাস আগেও নামাজগুলো পড়া হতো, কিন্তু এখন এই প্রথা উঠে গেছে। রাস্তায় নামাজ নয়, মসজিদে নামাজ পড়া হচ্ছে। এবং বিশেষ যে ঈদের নামাজ, সেই ঈদের নামাজের জন্য রাজ্য সরকার একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই ব্যবস্থা করে দিয়েছে। খিদিরপুর রাস্তা ফাঁকা ছিল আগের শুক্রবার, ক্যানিং স্ট্রিটের মসজিদের সামনে রাস্তা ফাঁকা ছিল, জামা মসজিদ, জাকারিয়া স্ট্রিটের জামা মসজিদ রাস্তা ফাঁকা, মাফ করবেন, রাজাবাজারের জামা মসজিদ রাস্তা ফাঁকা, জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদ রাস্তা ফাঁকা, পাক্কি মসজিদ রাস্তা ফাঁকা, টিপু সুলতান মসজিদ রাস্তা ফাঁকা। এবং এগুলো কিন্তু দ্বিতীয় যে প্রেয়ার, অর্থাৎ দ্বিতীয় যে নামাজ আদা করা হয়, সেই দ্বিতীয় নামাজ পড়ার সময়কার ছবি একদম লাইভ টেলিকাস্ট আমরা সেই দিন করেছিলাম। এবং এটা খুব খুব ভালো একটা দিক। আমি তো মসজিদ কমিটিগুলোকেও বলবো, তারাও এটা বাংলার মানুষ দেখলো যে আইন যদি আইনের পথে চলে অনেক কিছু হয়। যেরকম এই যেই তৃণমূল কংগ্রেস গুজব রটানোর চেষ্টা করছিল যে জবাই করা বিজেপি বন্ধ করে দিল, না, প্রথমত জবাই করা নিষিদ্ধ নয়, রেগুলেটেড, অর্থাৎ সীমাবদ্ধতা এসেছে কিছু কিছু ক্ষেত্রে। যদি ডাক্তার, পশু চিকিৎসক যদি পারমিশন দেয়, যদি আপনারা নির্দিষ্টভাবে গরু বা মোষ জবাই করার ক্ষেত্রে ভারত সরকারের যে নিয়মগুলো রয়েছে সেগুলো পালন করেন, স্লটার হাউস অর্থাৎ কসাইখানায় গিয়ে যদি জবাই করা হয়, নির্দিষ্ট বয়সের পর যদি এই জবাইটা হয়, তাহলে কোনো বাধা নেই। কিন্তু যত্রতত্র বিভিন্ন রাস্তায় এই জবাই করা হচ্ছে, গরু জবাই করা হচ্ছে, অবৈজ্ঞানিকভাবে বিভিন্ন রাস্তায় জবাই করা হচ্ছে, দৃশ্য দূষণ হচ্ছে। এটা তো কোনো সংস্কৃতির অংশ হতে পারে না। এটা অনেক অনেক জায়গাতে বন্ধ হয়ে গেছে, পশ্চিমবঙ্গে বন্ধ হয়নি। তার কারণ পশ্চিমবঙ্গে আইনটাই পালন করতে দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। এবার 1950 সালের আইন, সেই আইনটা শুধুমাত্র বলবৎ হচ্ছে। ঈদের এই নামাজের পাশাপাশি জবাই নিয়েও যে সিদ্ধান্তটা শুভেন্দু অধিকারী নিয়েছেন সেটা তারিফ করার মতো। কিন্তু সবচেয়ে বড় যে সিদ্ধান্তটা শুভেন্দু অধিকারী নিয়েছেন সেটা কি বলুন তো? ঈদের দিন যখন একদিকে যারা ঈদ পালন করছেন, ধর্মপ্রাণ মানুষজন, আমাদের বাংলার 30 থেকে 35% মানুষ, তারা যখন এই ঈদের উৎসবে মেতে উঠেছেন, ঠিক সেই সময় আমরা যাকে পুজো করি, আমরা প্রতিদিন নিত্য পুজো করতে পারি যাকে, আমাদের সংস্কৃতিতে তো কামধেনু আছে, আমাদের সংস্কৃতিতে তো গোমাতার পুজোর কথা বলা আছে। শুভেন্দু অধিকারী কাল গো পূজনের মাধ্যমে দিনটা কাটাবেন। ঈদের দিন এই প্রথম হয়তো আমরা রেড রোডে বা অন্য কোনো ঈদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে দেখব না। আগামীকাল ঈদের দিন ইস্কট যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বৈষ্ণবদের সাথে গো পূজন করবেন শুভেন্দু অধিকারী, বৈষ্ণবদের সঙ্গে গোমাতার পুজো করবেন। এবং তার জন্য হেলিকপ্টারও আমরা দেখতে পাচ্ছি, হেলিকপ্টার তার ট্রায়াল দেওয়া হচ্ছে। কাল ঈদের দিন কোনো ধর্মীয় অনুষ্ঠানে, ঈদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী থাকবেন না। শুভেন্দু অধিকারী কলকাতা শহরের কোনো ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, রেড রোড বা অন্য কোনো মসজিদ কমিটির কোনো অনুষ্ঠানে নয়, উনি সরাসরি চলে যাবেন মায়াপুরে পৃথিবীর সর্ববৃহৎ যে কৃষ্ণ মন্দির নির্মাণ হচ্ছে, সেই কৃষ্ণ মন্দিরের তিনি পুজো করবেন, তিনি নগর সংকীর্তন করবেন বৈষ্ণবদের সাথে, তিনি নিত্য পুজোয় অংশ নেবেন এবং গোশালায় গিয়ে তিনি গো পুজো করবেন, গোমাতার পুজো করবেন। বড় খবর এই মুহূর্তে, রেড রোড বা ব্রিগেডে নয়, ইসকনে থাকবেন শুভেন্দু অধিকারী। দেখুন, শুভেন্দু অধিকারী যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্তটা নিতে কিন্তু সাহস লাগে। এবং শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার যে কথাটা বলছেন যে আমাকে সবচেয়ে বেশি ভোট যারা দিয়েছে হিন্দুত্ববাদীরা, হিন্দুরা, তারা 2/3 ভোট দিয়ে, ভোট পেয়ে একটা সরকার নির্মাণ করেছে। এই সরকারটা নির্মাণ যারা করেছে তাদের আচার আচরণ সংস্কৃতি উদযাপনে এত লজ্জা কেন থাকবে? কেন মুখ্যমন্ত্রীকে
30% মানুষ একটা ভোট ব্যাংক বানিয়েছে বলে বারবার রেড রোডের নামাজে যেতে হবে। মুখ্যমন্ত্রী একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি 1 মাস না খেয়ে থাকতেন, রোজা পালন করতেন? নয় তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি প্রয়োজনটা ছিল যারা মুসলিম ধর্মপ্রাণ মানুষজন, মহিলা, তাদের মতন করে ওড়নাটা নিয়ে ঘোমটা দিয়ে বিভিন্ন বিভিন্ন এই ঈদের অনুষ্ঠানে গিয়ে এমন কিছু কথা বলা যে কথাগুলো শোভনীয় নয়। শুভেন্দু অধিকারী তো এই চেষ্টাই করলেন না। প্রথম বছর ঈদের শুভেন্দু অধিকারী একটা কোথাও যাচ্ছেন না, শুভেচ্ছা বিনিময় করবেন সরকারি জায়গা থেকে। রাজা যেভাবে প্রজাদের জন্য নিরপেক্ষ থাকেন, রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। শুভেন্দু অধিকারীও নিশ্চয়ই তাই করবেন, কিন্তু নিজের ধর্ম পালনে এই যে গানটা শুভেন্দু অধিকারী ভোটের আগেও যে গানটা গাওয়ার জন্য কটাক্ষ করা হয়েছিল, এটা তো শুভেন্দু অধিকারীদের ছোটবেলার সংস্কৃতি। এটা কেন শুভেন্দু অধিকারীরা এর বাইরে বেরোবেন? একবার শুনুন। প্রবলেমটা কি জানেন তো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন হিন্দুদের হিন্দুই ভাবেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের নামাজ থেকে হিন্দুদেরকে চমকিয়েছেন, ধমকিয়েছেন, ইত্যাদি করেছেন। আর শুভেন্দু অধিকারী মুসলিমদের জন্য যা যা করার সমস্ত কিছু করবেন। অন্নপূর্ণা ভাণ্ডার, এটা কি মুসলিম মায়েদের জন্য বন্ধ হচ্ছে? না। রাস্তায় বেরোলে কি মুসলিমদেরকে বলা হচ্ছে যে কেন তোমরা এখানে আছো? না, কিচ্ছু না। ভারতীয় হলে এই মাটি তোমার। কোনো গুজবে কান দিয়ে কোনো লাভ নেই। সবচেয়ে বড় গুজবটা তো মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, এই টুকরে টুকরে গ্যাং তারা ছড়িয়ে গেছে এতদিন ধরে। বিজেপি আসলে নাকি মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। হোল্ডিং সেন্টার অর্থাৎ রাস্তায় যে সমস্ত কিষাণ মান্ডিগুলো ছিল, যে পথের সাথী ইত্যাদি যে সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় নীল সাদা বাড়ি বানিয়েছিলেন না, সে বাড়িগুলো যেগুলো ছিল, সে বাড়িগুলোকে ব্যবহার করতে শুরু করছে এখন রাজ্য সরকার। কিসের জন্য? না, এই যে বিভিন্ন জেলায় জেলায় ঠিক ঠিক করছে, কিলবিল করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে মানে ধরে নিন নিউ টাউন থেকে ধরলো, এবার নিউ টাউন থেকে আমাদের পেট্রাপোল বর্ডার তো অনেকটা, প্রায় 4 ঘন্টার রাস্তা। মানে ধরার পরেই একজনকে ধরেই সঙ্গে সঙ্গে ওই ট্যাক্সিতে উঠিয়ে দিয়ে তো পেট্রাপোলে পাঠিয়ে দেওয়া যাবে না। আর বিএসএফ ক্যাচ লুপে তাদেরকে তো ছুঁড়ে ফেলে দিতে পারবে না ওপারে। তার জন্য তারা প্রসেস আছে, নাম, ফোন নাম্বার সব নিয়ে নেওয়া, কোন বাংলাদেশের কোন জেলায় বাড়ি, এখানে তুমি কি করছো, তুমি কোনো জঙ্গি সংগঠনের অংশ হয়েছো কিনা, তাদের তো ইন্টারোগেট করতে হবে। আর সেটা নর্মাল পুলিশদের দিয়ে তো হবে না, পুলিশরা বেসিক কাজটা করবে। তারপরে হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে, অর্থাৎ একটা জায়গা, একটা স্থান, যে স্থানে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে নিয়ে আসা হবে মানবাধিকার মেনটেন করেই। এত মানবাধিকার প্যালেস্তাইন সিরিয়াতে হয় না, আমাদের এখানে বেশি মানবাধিকারের ব্যাপারটা। যাই হোক, জল দিচ্ছে, হাওয়া দিচ্ছে, ফ্যান দিচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী না জামাই না আমার ছেলের বউ আমি জানি না, সব দিচ্ছে। এরপরে রসগোল্লা দেওয়া বাকি আছে, ঠিক আছে দিচ্ছে না হয়, তারপরেও বলছে বাবা হোল্ডিং সেন্টার কেন? আরে হোল্ডিং সেন্টার হবে না তো কি হবে? বাল্বের হোল্ডার লাগাবে নাকি? অনুপ্রবেশকারীদের কি ধরবে আর ক্যাচ দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে, আর মোহাম্মদ ইউনুস ক্যাচ লুপে নেবে? এই যে জেলায় জেলায় অনুপ্রবেশকারী দেখা যাচ্ছে, এদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে, এটা নাকি ডিটেনশন ক্যাম্প। মানে হাস্যকর যুক্তি। এই হোল্ডিং সেন্টারটা কি একবার দেখি। আমাদের প্রতিনিধি পিঙ্কি একটা প্রতিবেদন তুলে ধরেছে, একবার দেখি। শুভেন্দু অধিকারী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন বিভিন্ন জায়গায় হোল্ডিং সেন্টার করা হবে, এবং সেই রকম একটি হোল্ডিং সেন্টারের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। পথসাথী বিল্ডিং, তেতুলিয়া হাকিমপুর চেকপোস্ট থেকে 10 কিলোমিটারের মধ্যে করা হয়েছে এই পথসাথীর এই তেতুলিয়াতে এই হোল্ডিং সেন্টার। হাকিমপুর চেকপোস্টে যে অনুপ্রবেশকারীরা আসছেন তারা যেখানে বসতে পারবেন না তাদেরকে লিস্ট করে এই হোল্ডিং সেন্টারে নিয়ে আসা হচ্ছে। ভালো করে দেখুন, এর ভিতরে সমস্ত রকম আয়োজন রয়েছে, ভিতরে থাকার ব্যবস্থা রয়েছে, ভিতরে ফ্যান রয়েছে, খাবারের বন্দোবস্ত রয়েছে এবং একই সঙ্গে সিকিউরিটি রয়েছে। 3টে হোল্ডিং সেন্টার করা হয়েছে এবং সেখানে ভিতরে কি কি সুবিধা পাওয়া যাচ্ছে, কিভাবে তাদেরকে ট্রানজিট করা হচ্ছে, এগুলো একটু জানবো। আমাদের সঙ্গে রয়েছেন বিডিও স্টাফ
দাদা আপনি গাড়ি নিয়ে এসেছেন, দেখতে পাচ্ছি কি রয়েছে গাড়িতে, কি রয়েছে? আমার গাড়িতে এই মুহূর্তে আছে বিভিন্ন রকম ফাস্টফুড আমি নিয়ে যাচ্ছি। এছাড়াও তাদের টিফিনের জন্য যাতে তাদের রান্নার যদি দেরি হয় তার জন্য যাতে তাদের মানে ক্ষুধার জ্বালা না আসে তার জন্য আমি গুড় আছে, চিড়ি আছে, তারপর তাদের মুড়ি, চানাচুর, বিস্কিট ইত্যাদি আমি তাদেরকে সাপ্লাই দিয়ে যাচ্ছি। বিডিও সাহেবের একটাই বক্তব্য যাতে তাদের কোনো কষ্ট না হয়। আমরা চেষ্টা করবো ভিতরে কি কি ব্যবস্থা রয়েছে ভিতরে আমাদের সমস্ত রকম ব্যবস্থা আমরা রেখেছি যাতে তাদের কষ্ট না হয়। প্রত্যেকটা ঘরে ফ্যান আছে, আমরা সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি যাতে কোনো রকম সমস্যা না হয়। আমরা হেলথের ক্যাম্প দেখেন আপনারা, হেলথের মহিলারা সব বসে আছেন। এছাড়াও তাদের দুপুরের খাওয়ার ব্যবস্থা আমরা করছি, রাত্রিতেও আমরা খাওয়ার ব্যবস্থা করছি। এছাড়াও বাচ্চারা আছে তাদের জন্য আমরা বেবি ফুডের ব্যবস্থাও করেছি। সবকিছু আমরা যাতে তাদের কোনো রকম কষ্ট না হয় তার দিকে বিডিও সাহেব, স্বরূপনগর বিডিও ধ্রুবজ্যোতি রায় মহাশয় একদম দৃঢ় লক্ষ্য রেখেছেন এবং আমাদেরকে সেভাবে ব্যবহার করছেন। এনারা কারা যারা হাকিমপুরে গিয়ে বসছেন তাদেরকেই এখানে আনা হচ্ছে, তাই তো? বিজেপির হাতে হ্যান্ডওভারের আগে? হ্যাঁ, হ্যান্ডওভারের আগে। ফ্ল্যাগ মিটিং হওয়ার পর বিজেপি তালিকা দেখে আইডেন্টিফিকেশন করে তাদের যে নাগরিক, বাংলাদেশের নাগরিক, তাদেরকে ফেরত নিয়ে নেবেন। ক্যামেরায় পার্থ সারথীর সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা, হাকিমপুর। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করে নেব। বিধায়করা রয়েছেন এই মুহূর্তে, পরিতোষ দাস আলিপুরদুয়ারের বিধায়ক রয়েছেন বিজেপির, এবং দীপাঞ্জন চক্রবর্তী বিজেপি বিধায়ক উত্তরপাড়া রয়েছেন। আমি তাদের সাথে কথা বলবো, কিন্তু তার আগে এই মুহূর্তে সাবিত্রী বর্মন বিজেপি বিধায়ক শীতল কুচুও আমাদের সঙ্গে চলে এসেছেন। আমি তিনজন বিধায়কের সাথে কথা বলবো, কিন্তু তার আগে একটা প্রশ্ন, এটা ময়ূকের প্রশ্ন, নিষ্পাপ প্রশ্ন, সামান্য প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কেন জেলে পাঠানো হবে না? রাষ্ট্রদ্রোহিতার দায়ে কেন জেলে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, এটা মিনমিনে মিডিয়া এই কথা শুনে হয়তো বলবে এই বাবা এই ধরনের কথা বলা যায় নাকি। আমি খুব যুক্তি দিয়ে ঠান্ডা মাথায় এই কথাটা বলছি। এই হোল্ডিং সেন্টার নাকি ডিটেনশন ক্যাম্প, এগুলোতে ভারতীয় মুসলিমদের রাখা হবে বলে বিজেপি ক্ষমতায় এসছে। এই ন্যারেটিভটা বাংলায়, বাংলা বাজারে, মিনমিনে মিডিয়ায়, বিকৃত সংবাদ মাধ্যমে নিয়ে আসার জন্য যারা যারা দায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মিনমিনে মিডিয়ার সিনিয়র মিনমিনে, প্রত্যেকের বিরুদ্ধে কেন মামলা শুরু হবে না? এক। আর দুই, রিপাবলিক বাংলা প্রথম থেকে যেটা বলতো, ময়ূক রঞ্জন ঘোষ জবাব চায় বাংলাতে টানা যেটা বলে এসেছে, ভারতীয় হিন্দু নয়, ভারতীয় মুসলিমদেরও সবচেয়ে বেশি ভাতে মেরেছে যারা, তারা হচ্ছে এই রোহিঙ্গা, এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। কেন? আমি একটা গোটা শো করেছিলাম মুর্শিদাবাদ, মালদার ভারতীয় মুসলিম রাজমিস্ত্রি এবং শ্রমিকদের নিয়ে, যারা বলেছিল ময়ূকদা তুমি কেন আওয়াজ তুলছো না? না, ভারতীয় মুসলিমরা তৃণমূলকে সমর্থন করছে না, এই রোহিঙ্গারা 300 টাকা 400 টাকায় আমাদের কাজ খেয়ে নিচ্ছে। যে কাজ আমরা 400 500 600 টাকার থেকে একটু বেশি টাকায় করতাম, রোহিঙ্গারা বলছে যে টাকা দেবেন বাবু সেই টাকায় কাজ করে নেবো। এতে আমাদের বাজার নষ্ট করে দিচ্ছে। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আমাদের সমস্ত যে যোজনাগুলো রয়েছে সেগুলোতে ভাগ বসাচ্ছে এরা। আরে 500 টাকা যদি বাংলাদেশির পকেটে যায়, ক্ষতি তো আমাদের দেশের। এই যে পিঙ্কি আজকে সারাদিন হাকিমপুরে রয়েছে, হাকিমপুর থেকে পিলপিল করে সবাই বেরোচ্ছে, পিলপিল করে বাংলাদেশিরা ওপারে যাচ্ছে, কারণ বুঝে গেছে যে এই দীপাঞ্জন দা, পরিতোষ দা, সাবিত্রীদির সরকারে এদের কোনো ঠাঁই নেই। আমি শুরুটা করব মাহফুজা খাতুনের একটা কেস স্টাডি দিয়ে। মাহফুজা খাতুনকে ছোট থেকে ভারতে থাকছিল এই মাহফুজা খাতুন, বাংলাদেশের খুলনার বাসিন্দা। ভালো করে বুঝুন, খুলনায় অ্যাকচুয়ালি বাড়ি, বাংলাদেশি অনুপ্রবেশকারী এখানে চলে এসেছিল। এখানে এসে আধার কার্ড করেছে, ভোটার কার্ড করেছে, প্যান কার্ড করেছে, রেশন কার্ড, সমস্ত ডকুমেন্ট করেছে, তৃণমূল বানিয়ে দিয়েছে। মজার ব্যাপার হচ্ছে ভোট দিয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার, সেই অন্নপূর্ণা ভাণ্ডার যেটা আগে লক্ষ্মীর ভাণ্ডার নাম ছিল, সেই লক্ষ্মীর ভাণ্ডারেও নাম আছে, স্বাস্থ্যসাথী কার্ড আছে। আমাদের কি টাকা বেশি হয়েছে নাকি? আমাদের কি সবাই বিনা চিকিৎসায় মারা যাওয়ার ব্যাপার কি সব উঠে গেছে নাকি? বাংলাদেশি অনুপ্রবেশকারীরা স্বাস্থ্যসাথীতে ট্রিটমেন্ট করাতো। শুনুন একবার, এবং তারপর এক এক করে বাকিদের কাছে যাব। দিদি, কোথা থেকে আসছেন আপনি? কোথায় থাকতেন এতদিন? বিরাটি বিশ্বপাড়া নবজীবন। বিরাটি বিশরপাড়া। এর আগে দেশ কোথায়, মানে কোন জেলায় থাকতেন? বাংলাদেশের কোন জেলার বাসিন্দা? খুলনা জেলা। ছোট থেকে ওই বিশরপাড়াতেই বড় হয়েছেন? ওইখানেই থাকতেন না আশেপাশে গিয়েছেন, অন্যান্য জায়গা থেকেছেন? আশেপাশে ছিলাম, মানে ওই এলাকার মধ্যেই। কি 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 ডকুমেন্টস ছিল এই দেশের আপনার কাছে? আধার কার্ড, রেশন কার্ড, সব সব। লক্ষ্মীর ভাণ্ডার পেতেন? কতদিন পেয়েছেন? অনেকদিন পেয়েছি, অনেকদিন পেয়েছি, এখন বন্ধ হয়ে গেছে। ভোট দিয়েছেন?
কতবার? 3বার। যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ড কে বানিয়ে দিল? আমাদের এমনি সরকার থেকে হয়েছে। আধার কার্ড কি করে বানালেন? আমাদের গণনার থেকে বানিয়ে দিয়েছে, গণনা বলতে? ওই সরকার থেকে। এটা কি পার্টির লোক? পার্টির লোক ছাড়া আর কে আসবে? স্বাস্থ্যসাথী পেতেন? হ্যাঁ আমাদের, হ্যাঁ স্বাস্থ্যসাথী ছিল? ছিল। সরকারি সমস্ত সুযোগ সুবিধাই পেতেন? হুম। রেশন পেতেন? রেশনও পেতেন? তাহলে এখন চলে যাচ্ছেন কেন? হঠাৎ কি হলো? এসআইআর সরকার এসছে, ডাকবে না, তাই চলে আসছে দেশে। এসআইআর এর সময় আপনি যে গেলেন না, সেই সময় কেউ আসেনি বা পুলিশ আসেনি জিজ্ঞাসাবাদ করতে, বা কেউ আসেনি জিজ্ঞাসাবাদ করতে যে আপনার ডকুমেন্টস আপনার সেগুলো আসল কিনা? নকল কেন হবে? করে যে এই পার্টির লোকে। তাহলে আপনি বলছেন যে আমার কাছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড সব আছে, তাহলে চলে যাচ্ছেন কেন? এখন রাখবে না, নতুন সরকার এসছে তাই। মেয়ে কি সরকারি স্কুলে না, পড়তো? হ্যাঁ মেয়ে পড়তো। তো মেয়ের কাগজপত্র লেগেছিল সরকারি স্কুলে পড়ায়? হ্যাঁ, আর মেয়ের এখানে জন্ম এখানে, ছেলের মেয়ে সব জন্ম এখানে আমার। ভাবতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল কি ভয়ঙ্কর সর্বনাশটা আমাদের করেছিল? আর মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার বলে যাচ্ছিলেন ভোটের সময় যে অনুপ্রবেশকারী নেই, এসআইআর এর দরকার নেই, ইত্যাদি ইত্যাদি। অ্যারেস্ট করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই তৃণমূল নেতাদেরকে। দেশের সাথে গাদ্দারি কারা করেছে আসলে? বাংলার সাথে গাদ্দারি কারা করেছে আসলে? বড় বড় ডায়লগ মেরে গাদ্দার 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 সমস্ত বিজেপি নেতাদের বলা, রাষ্ট্রবাদী মানুষজনকে বলা, আসল গাদ্দারি তো করেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনুন। আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশকেও আমি ভালোবাসি, অন্যান্য পৃথিবীর সব দেশকেই ভালোবাসি যারা মানবিক। আমাদের বর্ডারের রাজ্যগুলো ভালো থাকলে আমরা ভালো থাকি। অনুপ্রবেশকারী কটা রোহিঙ্গা খুঁজে পেলেন? বিহারেও বলেছিলেন অনুপ্রবেশকারী। কটা বাংলাদেশি খুঁজে পেলেন? কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আমি বলে দেবো আপনারা কাকে কাকে শেল্টার দিয়েছেন। আমার মুখ বেশি খুলতে দেবেন না। আমি এক এক করে প্রতিক্রিয়াগুলো নিতে থাকবো। আমি দীপাঞ্জন চক্রবর্তী, উত্তরপাড়ার বিধায়ক এবং প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা, আপনার কাছে যাব। আমার খুব সিম্পল দাবি, কেন রাষ্ট্রদ্রোহিতার মামলায় এই তৃণমূল নেতাদেরকে অ্যারেস্ট করা হবে না? দীপাঞ্জন চক্রবর্তী। তোমার চ্যানেলে কিছু না হোক অন্তত 300 বার আমি বলেছি যে মমতা ব্যানার্জি জিহাদি, অভিষেক ব্যানার্জি জিহাদি। জসিমউদ্দিন রহমানের বক্তব্য নিয়ে আমি মমতা ব্যানার্জিকে গত 2.5 বছর ধরে চ্যালেঞ্জ করে গেছি তোমার চ্যানেলে, তোমার প্রোগ্রামে, যে হয় আপনি জিহাদি আর না হলে আপনি আমাকে গ্রেফতার করুন, মানহানির মামলা করুন। তো একটা শব্দ উনি জসিমউদ্দিন রহমানের ব্যাপারে বলেননি, তার মানে আমি যে অভিযোগটা করি যে উনি জিহাদি সেটা প্রমাণিত। দ্বিতীয়ত, আমি জানি না, আমি যখন শুনছিলাম তোমার কাছ থেকে ওই ভদ্রলোকের শেল্টার হোল্ডিং সেন্টারের যে বলছিলেন এই খাওয়াই সেই খাওয়াই বেবি ফুড, তুমি ভাবো তো আমাদের যে হিন্দুরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এসেছে, মহিলাদের ইজ্জত সম্ভ্রম ওখানে মাটিতে লুটিয়েছে, তাদের খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, পুরুষদের তো নির্বিচারে খুন করা হয়েছে। মানবিক হওয়ার দায় কি পশ্চিমবাংলার বাঙালিদের এবং আমাদের ভারতীয়দের? আমরা বেবি ফুড নিয়ে দৌড়াচ্ছি এবং সেটা আবার গর্ব করে আমরা বলছি না। এটা খুব পরিষ্কার, আমি বলছি এই তোমার চ্যানেলে কিছু না, যারা আমি বারবার তোমার চ্যানেলে বলতাম যে রেশন কার্ডটা হচ্ছে আসল দুর্নীতির জায়গা। রেশন কার্ডটা বাংলার লোক করে, বাংলার সরকারি লোকরা করে। ওটা যদি পেয়ে যাও সেটার বেসিসে আধার কার্ড, প্যান কার্ড, কারণ সবকটার বেসিক ডকুমেন্ট হচ্ছে রেশন কার্ড। যদি আমার যদি ক্ষমতায় কুলাতো না, আমি 100 খানা লোককে তুলতাম যারা এরকম নকল রেশন কার্ড বার করেছে। ঠিক 15 দিন হোল্ডিং সেন্টারে থাকতাম, ওরা এফিডেভিট দিয়ে বলে দিত অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি কত টাকা করে খেয়েছে, কার কার রেশন কার্ড বানিয়েছে, তার ভিত্তিতে আধার কার্ড সব বেরিয়ে যাবে। এবং আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু এই দিকটাতেও নিশ্চয়ই দৃষ্টিপাত করবেন, কারণ এই বিষাক্ত লোকগুলো কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে থেকে যাচ্ছে, ভুলে গেলে চলবে না। বাংলাদেশি রোহিঙ্গারা লাইন দিয়ে বাংলাদেশে ঢুকে যাবে, কিন্তু এই বিষাক্ত যারা এখানে বানিয়েছে এই সমস্ত ফেক আধার কার্ড আর ফেক ভোটার আই কার্ড,
সেই লোকগুলো এখানেই থাকবে, মমতা ব্যানার্জি এখানে থাকবে। এদের যদি খোলা আকাশের নিচে ঘুরতে দেওয়া হয়, 2 বছর 5 বছর পরে আবার কিন্তু আমাদের রাষ্ট্রীয় সুরক্ষা বিপদের সামনে আসতে পারে। শুধু তাই- মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে খোলা আকাশের নিচে ঘুরতে দেওয়া যাবে না। একদম। আমি দীপাঞ্জন দা, আমি পরিতোষ দা এবং সাবিত্রীদের কাছে যাওয়ার আগে আরেকজনের কথা শোনাবো। তার নাম হচ্ছে রাকিব মিস্ত্রি। সেও হাকিমপুরে আজকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য এসেছে। রাকিব মিস্ত্রি তৃণমূল পঞ্চায়েত মেম্বারের হাত ধরে সাফাই কর্মীর কাজ করত। বারাসতের নিবেদিতা পল্লীতে 10 থেকে 15 বছর রাকিব মিস্ত্রি ছিল। এসআইআরের সময় বাবা মাকে পাঠিয়ে দিলেও নিজে ছিল, কারণ তৃণমূলের নেতা বলেছিল কিচ্ছু হবে না তোর। পাথরবাজি পর্যন্ত করেছে। বাংলাদেশ থেকে এসে থাকার জায়গা জুটিয়েছিল পঞ্চায়েতের মেম্বার। এই পঞ্চায়েতের মেম্বারকে এবার খুঁজতে হবে। তো বারাসতের বিজেপি বিধায়কের আমি দৃষ্টি আকর্ষণ করছি, এরকম কতজন রাকিব মিস্ত্রিদেরকে টাকার বিনিময়ে আশকারা দিয়েছিল এবং ভোট পাইয়ে দিয়েছিল, এটা তো জানতে হবে। রাকিব মিস্ত্রির বক্তব্য শুনে আমি পরিতোষ বাবুর কাছে যাব। বারাসতে সাফাই কর্মী হিসেবে কাজ করতেন এবং যখন সরকার পরিবর্তন হওয়ার পর এবার তারা বাংলাদেশে ফিরে যাবেন। কোথায় ছিলেন এতদিন? বাসাতে। বারাসতে কোথায়? নবপল্লী। নবপল্লী। কিসের কাজ করতেন? সুইপারে। সুইপারে? সুইপার মানে পুরসভা বা পঞ্চায়েত? কোন জায়গা থেকে কাজ করতেন? পুরসভা থেকে? পুরসভা না, আমরা পঞ্চায়েত থেকে করতাম। পঞ্চায়েত না পুরসভা, ঠিক করে বলো। পঞ্চায়েত থেকে করতাম। পঞ্চায়েত থেকে করতে, তাই তো? কি কাজ করতে হতো? আমরা ওই প্যান্ট ট্যান্ট পরিষ্কার করতাম। সাফাই করতে? হ্যাঁ, সাফাই করতে। টাকা মানে টাকা বেতনটা কোথা থেকে আসতো? মানে বেতনটা কারা দিত? বেতনটা আমরা যাদের এতে কাজ করতাম তারাই আমাদের ওটা করতো, পেমেন্ট করতো। আপনাকে কাজটা কে জোগাড় করে দিয়েছিল? আমাদের ওখানকার মেম্বার। মেম্বারের নাম? মুজিবর মেম্বার। মুজিবর মেম্বার। মুজিবর তো মানে সারনেম কি ছিল, টাইটেল কি ছিল? ওনার শুধু ওইটুকুই জানি, আর কিছু জানি না। মুজিবর মেম্বার। হ্যাঁ। কত নম্বর পঞ্চায়েত? 108। 108। হ্যাঁ। এলাকাটা একটু স্পষ্ট করে বলুন, কোন জায়গা? নিবেদিতা পল্লী, অপর সাইডে। ওনার বাড়ি কি ওখানেই? হ্যাঁ। আপনি ওনার কাছে গিয়েছিলেন না উনি আপনাকে কাজ জোগাড় করতে দিয়েছিল? উনি আমাকে কাজ জোগাড় করে দিয়েছিল। কি এসে বলেছিল? আমি ওনার কাছে গিয়ে বলছিলাম যে আমি এরকম বাংলাদেশে এসেছি, আমার কোনো কাজ বাজ নেই, আমার একটু কাজ করতাম। হ্যাঁ। তাই উনি দিয়েছিল। উনি কাজ দিয়েছিল? হ্যাঁ। উনি জানতেন আপনার কাছে ডকুমেন্টস নেই? না না। উনি বলেছিলেন কোনো ডকুমেন্টস বানিয়ে দেবো বা কিছু? না এমন কিচ্ছু হয়নি। কত বছর আগে এসেছেন? বাবা মাসে দিয়েছি অনেক ছোটবেলাতে। বাবা মা 20 বছর আগে। চলে গেছে। এসআইয়ের সময় চলে গেছে। আপনারা থেকে গেলেন কেন? আমরা থেকে গেলাম, আমার বাচ্চাটা তখন ছোট ছিল অনেক, ওর জন্য থেকে গেছিলাম। এখন চলে যাচ্ছেন কেন? এখন এখানে কাগজপত্র যাচ্ছে, আমরা দিতে পারছি না তাই। তখন তো কাগজপত্র লাগতো এসআইয়ের সময়। তখন বাচ্চাটার শরীর ভীষণ খারাপ ছিল, ওর জন্য আরো যেতে পারিনি। পরিতোষবাবু কি বলবেন? আপনার এলাকায় বা বিভিন্ন এলাকায় নিশ্চয়ই এটা হচ্ছে, পুরুষরাও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল, কি ভয়ঙ্কর! বাংলাদেশিরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, পুরুষরা পাচ্ছে। এই রকিব শেখদের জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় যাতা করেছেন। দেখুন, এই বাংলায় দুর্নীতি এবং তৃণমূল এটা একটা সমার্থক শব্দ হয়ে গেছিল। মাননীয়া তিনি রাষ্ট্রের বিরুদ্ধেও এত কাজ করে গেছেন, তিনি বারংবার মানবিকতার কথা বলেছেন, কিন্তু রাষ্ট্রীয় সুরক্ষাটা যে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা তিনি উপলব্ধি করেননি। তার একটাই লক্ষ্য ছিল ক্ষমতায় থাকা। এবার হচ্ছে যে সবচেয়ে যেটা বিষয়, আমি প্রথমেই আপনার স্টুডিওতে বসে সারা বাংলার মানুষকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আজকে যে 26-এর নির্বাচনে আমরা বিপুল জয় পেয়েছি, সেটা কিন্তু সাধারণ মানুষ এই যে অনুপ্রবেশ, এই অনুপ্রবেশটাকে প্রথমে গুরুত্ব দিতে চায়নি। আপনাদের মতো যারা মিডিয়ার বিভিন্ন রয়েছেন, দেশ প্রেমী মানে সংস্থা রয়েছেন, আমাদের সংগঠনেরও প্রচুর মানুষ সাধারণ মানুষকে সজাগ করার চেষ্টা করেছেন যে রাষ্ট্রীয় নিরাপত্তাটা আমাদের গুরুত্ব দিয়ে ভাবা উচিত, এবং মানুষ উপলব্ধি করতে পেরেছেই বলে কিন্তু আজকে আমাদের অপ্রত্যাশিত রেজাল্ট হয়েছে। এবার আমি যে প্রান্তে থাকি, অর্থাৎ বর্ডার সংলগ্ন অঞ্চল, যেটা কুচবিহারের পার্শ্ববর্তী জেলা, পশ্চিমবঙ্গের একদম শেষ প্রান্তের জেলা, সেখানেও আমরা দেখেছি যে এখানে একটা সময় আমাদের এই মানে মুসলিম সম্প্রদায়ের মানুষ বা অনুপ্রবেশকারীর সংখ্যা খুব কম ছিল, কিন্তু গত 10 বছরে রেল লাইনের পাশ থেকে আরম্ভ করে বিভিন্ন যে বসতি তৈরি হয়েছে, সেখানে কিন্তু শুধু আমাদের দেশের নিরাপত্তা, আমরা যারা এখানে দীর্ঘদিন ধরে বাস করে আসছি তাদেরও কিন্তু নিরাপত্তার একটা প্রশ্ন দেখা দিয়েছিল। আমাদের একটা জেলার একটা অঞ্চল জয়গা, যেটা ভুটান সংলগ্ন অঞ্চল,
সেখানে আপনারা জেনে অবাক হয়ে যাবেন, আপনারা কখনো এটা মিডিয়াতে আনতে পারেননি, সারা দেশ থেকে ক্রাইম করে এই বিশেষ সম্প্রদায়ের মানুষরা সেখানে আশ্রয় নিত, কারণ বাংলা তাদের কাছে একটা নিরাপদ আশ্রয় ছিল। আমাদের জেলা পুলিশ বা পশ্চিমবঙ্গ আলিপুরদুয়ারের জেলা প্রশাসন কখনো সেখানে যাওয়ার চেষ্টা করেনি যে এরা এত জনবসতি বেড়ে যাচ্ছে, তারা কোথা থেকে আসছে, তাদের এই ভারতের মাটির সাথে কি সম্পর্ক রয়েছে, সেগুলো জানবার কোনো আগ্রহ প্রকাশ করেনি। আমাদের সৌভাগ্য যে আমরা পরিবর্তন পেয়েছি। আমরা কিন্তু একদম নিশ্চিত, এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের অমিত শাহজি বলে গেছে, এবার কিন্তু এদেরকে দেশ ছাড়তেই হবে। এবং দেশ ছাড়তে শুধু হবে না, ঝাড়গ্রামের মতন জায়গা যেখানে মানে চারপাশে বাইনোকুলার দিয়ে খুঁজলেও বাংলাদেশি পাওয়া যেত না, সেখানেও এখন দেখা যাচ্ছে জনবিন্যাস বদলাচ্ছে। লক্ষ্মীকান্ত সাহু এই মুহূর্তে বিজেপি বিধায়ক ঝাড়গ্রামের রয়েছে, সাবিত্রী বর্মন শীতলকুচির বিজেপি বিধায়ক রয়েছেন। দিদি কি বলবেন, মানে এই রাকিবুলদের জন্য তো মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করার সব করেছেন, এবার তার সমস্যা এবার আপনাদেরকে ভুগতে হচ্ছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী, বিভিন্ন জায়গায় জনবিন্যাস বদল, পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। দিদি দিদি মিউট হয়ে আছে আপনি, হ্যাঁ মিউট হয়ে আছে, বলুন দিদি, আনমিউট একটু করুন। ওই হ্যাঁ করেছি। পশ্চিমবঙ্গে এমন কোনো কাজ নেই যেটা তৃণমূল সরকার করতে পারে না, এমন কোনো দুর্নীতি পশ্চিমবঙ্গে হয়নি। তাই অনুপ্রবেশকারী থেকে শুরু করে এই রাকিবুল মিস্ত্রিদের অবাধ দৌরত্ব ছিল এই পশ্চিম বাংলায়। আর সেই জায়গায় আজকে আমাদের পশ্চিম বাংলাকে সন্ত্রাসবাদের একটা আতুরঘরে পরিণত করেছিল এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা এখন বলছি যে পশ্চিম বাংলাকে যেভাবে সন্ত্রাসের মুখোমুখি করে একটা পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত করার যে একটা শখ উনি কষেছিলেন, সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আজকে বাংলার মানুষ আজকে যোগ্য জবাব দিয়েছে। তাই আজকে আমাদের পশ্চিম বাংলায় এই রাকিবুল ইসলামদের মতো মানুষ আজকে বাংলাদেশে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। আর যদি এই পরিবর্তনটা না হতো তাহলে আপনারা দেখতেন যে এনার জামাই আদরে এই পশ্চিম বাংলায় থাকতেন এবং আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি এনাদের জন্য সরকারি ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু এনাদের জন্য করে দিতেন। সেটা আজকে আপনাদের যে মানে এটাই বলছি দিদি, আমি লক্ষ্মীকান্তদার কাছে যাব, এটাই বলছি যে পেট ফুলে ঢোল হয়ে গেছে তৃণমূল নেতাদের। কিন্তু লক্ষ্মীকান্তদা প্রবলেমটা হচ্ছে ঝাড়গ্রামে, আমি নিজে ঝাড়গ্রামে গিয়ে দেখেছি, ঝাড়গ্রামে বাইনোকুলার দিয়ে খুঁজলেও মানে কোনো ইন্টারন্যাশনাল বাংলাদেশের বর্ডার নেই, অথচ সেখান থেকেও আমি শুনছি বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গারা বেরোচ্ছে, জনবিন্যাস বদলাচ্ছে, আদিবাসীদের জমি লুট হচ্ছে ল্যান্ড জেহাদের মাধ্যমে, মানে কি না কি হয়েছে। সুদূর 200 কিলোমিটার দূরে ঝাড়গ্রামের বুকেও এই রোহিঙ্গাদের প্রবেশ রয়েছে। রোহিঙ্গারা শান্তিতে এখানে জঙ্গলমহলে বসবাস করছেন এবং তারা নিজের আধিপত্য বিস্তার করছেন এখানে। বিদেশি লোকেরা এসে আমাদের দেশের নীতি নির্ধারণ ঠিক করবে, এটা কোনোদিন সম্ভব নয় এবং কোনো সভ্য সমাজেও এটা কাম্য নয়। ওদেরকে ইমিডিয়েট এক্সপেল করে দেওয়া হবে এবং সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে। আপনি ভাবতে পারবেন না, জঙ্গলমহল, শাল গাছ এবং লাল মাটির এলাকায়ও ওই রোহিঙ্গা মুসলমানরা ছুটে বেড়াচ্ছেন, আমাদের ওবিসি সমাজের সমস্ত কাজকর্ম ছিনিয়ে নিয়েছেন। তারা রোড জাম করছেন, তারা সরকারি জমি দখল করছেন, তারা এখানে এসে আমাদের মা বোনেদের জেহাদি নৃশংস হত্যা করছেন, আমাদের বাড়ির মহিলাদের মেয়েদেরকে নিয়ে ছুটে পালাচ্ছেন। বাড়ির বাইরে কোনো খোঁজ খবর ছিল না এবং পুলিশও তাদেরকে মদত করত। সেই পুলিশ একই ড্রেসে, একই ঢঙ্গে, একই রঙে আবার এখন অ্যাকশনে এসেছে। হাজার হাজার রোহিঙ্গা ধরা পড়ছে এই জঙ্গলমহলে। জঙ্গলমহলে তো কাজকর্ম নেই, কিন্তু তারা জানেন যে এখানে আমরা সুখের সংসার করতে পারবো, সেই জন্য তারা এখানে এসেছিলেন এবং মমতা ব্যানার্জি পুরোপুরি আশ্রয় দিয়েছেন।
না, এবার এই লড়াইটা লড়তে হবে সবাইকে একসাথে। এই লড়াইটা আপনাদের মতন রাষ্ট্রবাদী বিধায়ক রয়েছেন, রাষ্ট্রবাদী মিডিয়া, আমরা এই লড়াইটা লড়বো। আমি একজন রাষ্ট্রবাদী সাংবাদিক হিসাবে এই লড়াইটা আপনাদের সাথে আছি। কিন্তু মিনমিনে মিডিয়া কি করবে? এই যে এই ঝাড়গ্রামেও বিধায়ক যিনি বলছেন জঙ্গলমহলে রোহিঙ্গা, এই কথাটা শুনলেই কীরকম একটা গা ছমছমে ব্যাপার লাগে। কিন্তু রোহিঙ্গাদেরকে তো এবার চিরিনি তল্লাশি করে বের করতে হবে, কিলবিল করে তাদেরকে তো বেরোতে হবে এবং হাকিমপুর দিয়ে যেতে হবে। কত তাড়াতাড়ি হয় সেটা দেখার। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। এমডিএইচ সোয়াটিন আসল প্রোটিন।